আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং, অর্থাৎ টিচিংয়ের মৌলিক বা প্রাথমিক প্রয়োজনীয়তা। টিচিংয়ের প্রয়োজনীয়তাগুলো কি কি সেই সমস্তটা নিয়ে কিন্তু আজকের আলোচনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, ভালো করে বুঝে নাও। এবং আগের দুটি আলোচনা আমাদের হয়ে গেছে, ক্লাস 1 এবং ক্লাস 2, সেখানেও কিন্তু আমরা দুটো টপিক আলোচনা করেছি। এই দুটো ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এই ভিডিওর শেষেও আমি কিন্তু এই দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর আজকের আলোচনাতেও কিন্তু আমি তোমাদের ইংলিশে সম্পূর্ণ নোটটা দিয়ে দেবো এবং সেটাকে কিন্তু বাংলায় সম্পূর্ণ ব্যাখ্যা করে দেব। তাই অবশ্যই আলোচনাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ইউজিসি নেট পেপার 1টা জেনারেল পেপার, সেটা তোমাদের সবার আছে, কিন্তু তোমরা যারা বাংলায় নেট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। ইতিমধ্যে অনেক আলোচনা হয়ে গেছে, সেই সমস্ত আলোচনার লিঙ্ক আমি কিন্তু নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আলোচনাগুলো দেখে নিতে পারো। Many philosophers of education have termed teaching as a triangular process where teacher, learner and subject lie on the three corners. To this may be added one more corner, the environment. It is where all other three meet and where teaching learning process take place. All these four elements have their own importance. এখানে বলছে শিক্ষার অনেক দার্শনিকেরা এই টিচিং টার্মটাকে ট্রায়াঙ্গুলার প্রসেস বলেন। ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের 3টে কোণ থাকে। এই ত্রিভুজের 3টে কোণে একদিকে একটা কোণে টিচার থাকেন, একটা কোণে লার্নার থাকে এবং একটা কোণে সাবজেক্ট থাকে। সাবজেক্ট অর্থাৎ টপিক থাকে। যদিও এর মধ্যে আরও একটি কোণ থাকে, সেটি হলো এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। দেখো, টিচার থাকতে হবে, টিচার লার্নারকে শেখাবে এবং টিচার যে লার্নারকে শেখাবেন তার জন্য একটা সাবজেক্ট অর্থাৎ টপিক থাকতে হবে। সেই সাবজেক্টের ওপর বেস করে টিচার লার্নারকে শেখাবেন। আর এই 3টে জিনিস অর্থাৎ 3টে বিষয়, টিচার, লার্নার অ্যান্ড সাবজেক্ট, এই 3টে বিষয় কিন্তু পরিবেশে সংগঠিত হয়ে থাকে। একটা তার জন্য সুন্দর পরিবেশ দরকার, একটা এনভায়রনমেন্ট দরকার। তাই এখানে এই ট্রায়াঙ্গুলার প্রসেসের সাথে আর একটা যোগ হচ্ছে, সেটা হলো এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে টিচার, লার্নার অ্যান্ড সাবজেক্ট মিলিত হয় এবং এখানেই টিচিং লার্নিং প্রসেসটা চলে। এই 4টি উপাদানের কিন্তু নিজস্ব গুরুত্ব রয়েছে, তাদের নিজস্ব আলাদা আলাদা। টিচারের আলাদা ইম্পর্টেন্স রয়েছে, গুরুত্ব রয়েছে, লার্নারের আলাদা গুরুত্ব রয়েছে, সাবজেক্টের আলাদা গুরুত্ব রয়েছে এবং এনভায়রনমেন্টের কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। তো এবার আমরা ডিটেলে কিন্তু ডিসকাস করব। দিস আর ডিসকাসড ইন ডিটেল হেয়ার আন্ডার। চলো এবার আমরা একে একে ডিসকাস করে নিই। তো প্রথম পয়েন্ট আছে দ্য টিচার। দ্য টিচার ইজ অ্যান ইনোভেটর of information and knowledge. He is the creator and transmitter of knowledge, values and ethos to our youngsters for letters, physical, mental, emotional and social development. In the process of teaching learning, the teacher is the main vehicle and he knows what is right and what is wrong in the society. এখানে বলছে দেখো, শিক্ষক হলেন তথ্য ও জ্ঞানের উদ্ভাবক, অর্থাৎ দ্য টিচার ইজ অ্যান ইনোভেটর অফ ইনফরমেশন অর্থাৎ তথ্য এবং নলেজ অর্থাৎ জ্ঞান। তিনি আমাদের নবীনদের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশের জন্য জ্ঞান, মূল্যবোধ এবং নৈতিকতার স্রষ্টা এবং প্রেরক। তিনি লার্নারদের কিন্তু শারীরিক এবং মানসিক দিকটা এবং সামাজিক বিকাশ কিন্তু লক্ষ্য রাখেন একজন টিচার, যেটা আমরা কিন্তু আগের টপিকেই জেনেছিলাম। এবং লার্নারের যে নৈতিকতা, তার স্রষ্টা এবং প্রেরক বলতে পারি কিন্তু টিচারকে। এই টিচিং লার্নিং প্রসেসে কিন্তু শিক্ষক হচ্ছেন প্রধান বাহন এবং তিনি যে পথে চালিত করবেন একজন লার্নারকে সেটা হবে সঠিক পথ। কারণ শিক্ষক জানেন কোনটা ঠিক এবং কোনটা ভুল, সমাজের কোন দিকটা ভালো, কোন দিকটা সঠিক, সেটা
শিক্ষক জানেন এবং কোন দিকটা ভুল সেটাও কিন্তু একজন শিক্ষকই জানেন। তাই অবশ্যই শিক্ষক প্রধান বাহন, যিনি শিক্ষার্থীকে অর্থাৎ লার্নারকে সঠিকটা বুঝতে এবং সঠিকটা শিখতে সাহায্য করে। দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য টিচার ইজ টু ট্রান্সমিট দ্য রাইট ভ্যালুস সো অ্যাজ টু মডিফাই দ্য বিহেভিয়ার অফ দ্য লার্নার। The teacher masters over his subject and uses an effective language for the communication in order to bring a positive change in the behavior of the learner. এই যে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে তার আচরণের পরিবর্তন ঘটাতে সাহায্য করেন এবং একটা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেন, এর জন্য কিন্তু শিক্ষককে তার বিষয়ের ওপর, তার যে সাবজেক্টটা, তার সাবজেক্টের ওপর কিন্তু দক্ষতা অর্জন করতে হয়। এবং এর যোগাযোগ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে আমরা আগেই দেখেছিলাম যে একটা কমিউনিকেশন তৈরি হবে, একটা যোগাযোগ তৈরি হবে। এই যোগাযোগের জন্য কিন্তু একটা কার্যকর ভাষা ব্যবহার করতে হবে। অর্থাৎ টিচার এবং লার্নারের সাথে যে কমিউনিকেশন হবে, একটা যোগাযোগ হবে, একটা আদান প্রদান হবে, তার জন্য কিন্তু একটা এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ দরকার, একটা কার্যকর ভাষা দরকার। এবং এই ভাষা কিন্তু টিচার এবং লার্নার দুজনেই যাতে জানে এবং বুঝতে পারে এবং সেই ভাষায় ব্যবহার করতে পারে, সেটাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ কমিউনিকেটিভ একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। Since it is the age of science and technology, the teacher ought to have a sound knowledge of science and technology. He should therefore use the latest means of media communication in the process of teaching. যেহেতু এটি বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, তাই শিক্ষকের কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয় সঠিক জ্ঞান থাকা দরকার, জ্ঞান থাকা উচিত। যেহেতু এটা বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, তাই শিক্ষাদানের প্রক্রিয়ায় তার মিডিয়া যোগাযোগের সর্বশেষ মাধ্যম ব্যবহার করা উচিত। অর্থাৎ কমিউনিকেশনের জন্য কিন্তু মিডিয়া, অর্থাৎ যেমন আজকালকার যুগে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা কমিউনিকেশনের বড় মাধ্যম হয়ে গেছে, তেমনই কিন্তু এখানেও বলছে যে শিক্ষাদানের প্রক্রিয়ায় কিন্তু মিডিয়া যোগাযোগের সর্বশেষ মাধ্যম, এটাই ব্যবহার করা উচিত এই টিচিং লার্নিং প্রসেসে। এবার আসছি সেকেন্ড পয়েন্টে, দ্য লার্নার। দ্য লার্নার ইজ এ ডিপেন্ডেন্ট ওয়ান অ্যান্ড ইমেচার ইন নেচার. He has to cooperate in the teaching learning process with the teacher and try to get as much information and knowledge as possible from him. He must follow the teacher for understanding and getting knowledge. দেখো প্রথম লাইনে বলছে যে দ্য লার্নার ইজ এ ডিপেন্ডেন্ট। শিক্ষার্থী কিন্তু একজন নির্ভরশীল। কার উপর ডিপেন্ডেন্ট থাকে? শিক্ষকের ওপর ডিপেন্ডেন্ট থাকে। যে কেন ডিপেন্ডেন্ট থাকে, কেন নির্ভরশীল থাকে? কারণ শিক্ষক কিন্তু শেখাবেন, শিক্ষার্থীকে শেখাবেন। তাই শিক্ষার্থী একজন নির্ভরশীল এবং অপরিপক্ক প্রকৃতির। কেন অপরিপক্ক? কারণ সে কিন্তু প্রথমেই শিখে যায় না, শিখে আসে না। তাই অবশ্যই একজন অপরিপক্ক থাকে লার্নার এবং নির্ভরশীল থাকে। এবার বলছে দেখো, হি হ্যাজ টু কোঅপারেট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস উইথ দ্য টিচার অ্যান্ড ট্রাই টু গেট অ্যাজ মাচ ইনফরমেশন অ্যান্ড নলেজ অ্যাজ পসিবল ফ্রম হিম। তো এখানে বলছে দেখো, একজন শিক্ষার্থীকে কিন্তু শিক্ষকের সাথে সহযোগিতা করতে হয় এই টিচিং লার্নিং প্রসেসে। কেন সে সহযোগিতা করবে? কারণ শিক্ষক তার যে জ্ঞান আছে এবং তার তথ্য আছে, সেই তথ্য পাওয়ার জন্য সহযোগিতা করতে হবে এবং যথাসম্ভব তথ্য এবং জ্ঞান যাতে শিক্ষার্থী নিতে পারে, তাই জন্য কিন্তু শিক্ষার্থীকে অবশ্যই চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে। এখানে কিন্তু এটাই বলছে। তো আমি কি বললাম? একজন শিক্ষার্থীকে শিক্ষকের সাথে সহযোগিতা করতে হবে এই টিচিং লার্নিং প্রসেসে এবং শিক্ষক যাতে শিক্ষকের যে জ্ঞান এবং যে তথ্য আছে সেটা যাতে শিক্ষার্থী নিতে পারে, তার জন্য কিন্তু শিক্ষার্থীকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। হি মাস্ট ফলো দ্য টিচার ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গেটিং নলেজ।
এই যে শিক্ষার্থী তার শিক্ষকের যে জ্ঞান এবং তথ্য জানার চেষ্টা করবে এবং সহযোগিতা করবে, তার জন্য কিন্তু অবশ্যই সেই টিচারকে ফলো করতে হবে একজন লার্নার কিন্তু তার টিচারকে ফলো করবে তার জ্ঞান এবং তথ্য নেওয়ার জন্য। ফলো না করলে অর্থাৎ অনুসরণ না করলে কিন্তু শিক্ষার্থী অর্থাৎ লার্নার শিক্ষকের জ্ঞান এবং তথ্য নিতে পারবে না। তাই অবশ্যই শিক্ষককে ফলো করতে হবে, শিক্ষার্থী কিন্তু তার শিক্ষককে ফলো করবে, অনুসরণ করবে। The learners may be categorized as the students of primary schools, elementary schools, secondary schools, senior secondary schools, colleges or universities. All of them have a vital role to play in the program of teaching learning. The teacher must have the capability to understand their diversities and treat them accordingly. এখানে বলছে যে প্রাইমারি স্কুল, এলিমেন্টারি স্কুল, সেকেন্ডারি স্কুল, সিনিয়র সেকেন্ডারি স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে বিভিন্ন যে স্টেপ আছে, বিভিন্ন যে ধাপ পেরিয়ে পেরিয়ে কলেজ বা ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থী যায়, এখানে এই সমস্তটাই কিন্তু এই লার্নারের ভূমিকা থাকে একজন স্টুডেন্টের, একজন ছাত্র হিসেবে। এখানে কিন্তু এটাই বলতে চেয়েছে যে বিভিন্ন ধাপ ছোটোবেলা থেকে, যেমন 1 থেকে আমরা যখন পড়ি, বিভিন্ন ধাপ যখন পেরোই এবং কলেজ ইউনিভার্সিটিতে আসি, এই সম্পূর্ণটাই কিন্তু লার্নারের ভূমিকা থাকে, শিক্ষার্থীর ভূমিকা থাকে একজন স্টুডেন্ট রূপে, একজন ছাত্র হিসেবে। এখানে সেটাই বলছে। এই সমস্ত ধাপে কিন্তু শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, একটা ভাইটাল রোল থাকে এই সমস্ত প্রোগ্রামে। এই যে আমরা সমস্ত এগুলো বললাম যে সিনিয়র স্কুল কিংবা প্রাইমারি স্কুল, সমস্তটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে একবারে কলেজ ইউনিভার্সিটিতে, এখানে কিন্তু স্টুডেন্ট অর্থাৎ লার্নার কিন্তু ভাইটাল রোল প্লে করছে এই টিচিং লার্নিং প্রসেসে। কারণ এই যে প্রাইমারি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি, এখানে কিন্তু একটা টিচিং লার্নিং প্রসেস চলছে এবং এই টিচিং লার্নিং প্রসেসে কিন্তু স্টুডেন্ট অর্থাৎ লার্নারের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। The teacher must have the capability to understand their diversities and treat them accordingly. অর্থাৎ শিক্ষকের অবশ্যই তাদের বৈচিত্র্য বোঝার, অর্থাৎ শিক্ষার্থী অর্থাৎ লার্নার বা স্টুডেন্টের বৈচিত্র্য বুঝতে হবে এবং সেই বৈচিত্র্য অনুযায়ী আচরণ করার ক্ষমতা থাকতে হবে একজন শিক্ষকের। শিক্ষক কিন্তু তার শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্টকে বুঝবেন এবং সেই অনুযায়ী কিন্তু তার শিক্ষা দান করবেন। একজন স্টুডেন্ট কতটা বুঝতে পারছে, কতটা বোঝার ক্ষমতা রাখছে, এটা অবশ্যই টিচারকে জানতে হবে এবং সেই অনুযায়ী তাকে শিক্ষাদান করতে হবে। এবার আসছি থার্ড পয়েন্টে, দ্য সাবজেক্ট অর্থাৎ টপিক। দ্য সাবজেক্ট ইজ দ্য মেইন কনসার্ন ইন দ্য হোল এন্ডিয়াভার অফ টিচিং and learning process. The topic is generally decided by the teacher, but the learner can also contribute in deciding a topic so that a balanced and harmonious development take place. এই টিচিং লার্নিং প্রসেসে কিন্তু মেন কনসার্ন অর্থাৎ মূল উদ্বেগটা কিন্তু এই সাবজেক্টকে নিয়ে। কারণ টিচার যে তার লার্নারকে শেখাবেন, তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকে, নির্দিষ্ট টপিক থাকে। যদি সাবজেক্ট বা টপিক না থাকে তাহলে টিচার লার্নারকে কি শেখাবেন? তাই অবশ্যই কিন্তু মূল কনসার্ন, মেইন কনসার্ন কিন্তু দ্য সাবজেক্ট বা টপিক কিন্তু সাধারণত টিচার নির্বাচন করে, কিন্তু লার্নার অর্থাৎ শিক্ষার্থীও কিন্তু এর সাথে সমান অবদান আছে। এই যে টপিক ডিসাইডেড হবে, কি টপিক ডিসাইডেড হবে, তার জন্য কিন্তু লার্নারেরও কিন্তু কন্ট্রিবিউট থাকে একটি টপিক নির্বাচনে। এই যে একজন টিচার কোনো টপিক ডিসাইড করছেন এবং শিক্ষার্থী অর্থাৎ লার্নার যে কন্ট্রিবিউট করছেন এই টপিক ডিসাইডেতে, তার জন্য কিন্তু এই যে টপিক নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু একটা ব্যালেন্সড এবং হারমোনিয়াস ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ একটা সুষম এবং সমন্বয়পূর্ণ উন্নয়ন ঘটছে এই টপিক নির্বাচন প্রক্রিয়াটায়।
It is for the teacher to prepare necessary charts, maps, tables, and models that pertain to the decided topic. Media-based technological and scientific aids may also be made available by the teacher to make the teaching more interesting and understandable. পড়াশোনাকে আরও সহজ করে তোলার জন্য, টিচিং লার্নিং প্রসেসটাকে আরও সহজ করে তোলার জন্য, বুঝতে সাহায্য করার জন্য কিন্তু বিভিন্ন চার্টের সাহায্যে আমরা বুঝি, বিভিন্ন ম্যাপের সাহায্যে আমরা ভৌগোলিক যে স্থানগুলো সেগুলো আমরা বুঝি, বিভিন্ন যে টেবিলসের মাধ্যমে আমরা সহজে তার যে পুরো সম্পূর্ণ চিত্রটা আমাদের সামনে উপস্থাপিত হয়, এবং বিভিন্ন মডেলসের মাধ্যমে কিন্তু বিভিন্ন যে সাবজেক্ট অর্থাৎ যে ডিসাইডেড টপিক নির্বাচিত যে টপিকটা কিন্তু আমাদের আরও সহজ হয়ে ওঠে, এবং এই যে টিচার যাতে এগুলো বোঝাতে পারেন এবং শিক্ষার্থী যাতে বুঝতে পারেন তার জন্য কিন্তু এই সমস্ত বিষয় চার্ট, ম্যাপ, টেবিলস, মডেলস এই সমস্ত বিষয়ের কিন্তু সাহায্য নেওয়া হয়, যে এই যে নির্বাচিত টপিকটাকে আরও সহজে আমরা বুঝতে পারি। এটা ছাড়াও শিক্ষাকে আরও আকর্ষণীয় এবং বোধগম্য করার জন্য কিন্তু মিডিয়া ভিত্তিক প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক সহায়কগুলি কিন্তু শিক্ষক দ্বারা উপলব্ধ করা যেতে পারে। যদিও আমরা এখন খুব সহজেই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয়, ধরো কোনো গল্প, তার যে কার্টুনের মাধ্যমে তার যে উপস্থাপন, সেটা যখন একটা শিশুকে দিয়ে দেওয়া হচ্ছে তখন সে সেটা সহজে বুঝতে পারছে। অর্থাৎ একটা টেকনোলজিক্যাল সায়েন্টিফিক দিক যেই মিডিয়ার মাধ্যমে আমরা যখন যে কোনো জিনিস, যে কোনো গল্প কিংবা যে কোনো বৈজ্ঞানিক দিক সেটা যখন আমরা ছবির মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, কথার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, তখন কিন্তু আমাদের কাছে সেটা আরও বোধগম্য হয়ে উঠছে। একজন শিশু কিন্তু আরও সহজে সেটা বুঝতে পারছে। এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে, টেকনোলজিক্যাল দিকটাকে কিন্তু একটা সাবজেক্ট বুঝতে আরও সাহায্য করে। তাই অবশ্যই টেকনোলজিক্যাল দিক, সায়েন্টিফিক দিকটাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবার আসছে 4 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট, দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। দ্য লার্নার্স গ্রোথ অ্যান্ড অলরাউন্ড ডেভেলপমেন্ট আর দ্য মেন অবজেক্টিভস অফ টিচিং. This is possible only when there is a suitable environment for the teaching learning process. The teacher as such creates such environment and nurtures the learner in that environment. Learners are not passive objects. They are active and inquisitive persons. এখানে বলছে যে লার্নারের গ্রোথ, লার্নারের বৃদ্ধি এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে সার্বিক উন্নতি, যেখানে থাকবে শারীরিক, মানসিক, দৈহিক, নৈতিক, আধ্যাত্মিক সমস্তটা মিলিয়ে কিন্তু সার্বিক উন্নতি। এই সার্বিক উন্নতি এবং লার্নারের গ্রোথ, লার্নারের বিকাশ বা বৃদ্ধি, এটাই কিন্তু টিচিংয়ের প্রধান অবজেক্টিভস অর্থাৎ উদ্দেশ্য। যখন আমরা টিচিংয়ের উদ্দেশ্যগুলো পড়েছিলাম তখন কিন্তু এখানে আমরা এই পয়েন্টটা যে এখানে আলোচনা করলাম সেটা আমরা দেখেছিলাম। তো এখানে বলছে যে টিচিংয়ের প্রধান উদ্দেশ্যই হলো কিন্তু একজন লার্নারের গ্রোথ এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট। এটা তখনই সম্ভব হবে যখন সেখানে একটা সুটেবল এনভায়রনমেন্ট থাকবে এই টিচিং লার্নিং প্রসেসের জন্য। তো তাই বলছে দিস ইজ পসিবল only when there is a suitable environment for the teaching learning process. তাই অবশ্যই এটা তখনই সম্ভব হবে যখন সেখানে একটা ভালো পরিবেশ থাকবে, একটা সুষম, সমন্বয়পূর্ণ, সুন্দর পরিবেশ থাকবে এই টিচিং লার্নিং প্রসেসের জন্য। তখনই সম্ভব হবে যে একজন লার্নারের গ্রোথ এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট, সার্বিক উন্নতি। দ্য টিচার অ্যাজ সাচ ক্রিয়েটস সাচ এনভায়রনমেন্ট অ্যান্ড নার্চার্স দ্য লার্নার ইন দ্যাট এনভায়রনমেন্ট। অর্থাৎ একজন টিচার যেমন পরিবেশ তৈরি করেন, কারণ একটা গুরুত্বপূর্ণ পরিবেশ থাকা দরকার, প্রথমেই আমরা পড়লাম। তো সেই পরিবেশ তৈরি করছেন একজন টিচার অর্থাৎ শিক্ষক। সেই তৈরি করা পরিবেশেই কিন্তু সেই শিক্ষার্থীকে কিন্তু শিক্ষক লালন পালন করছেন, অর্থাৎ সেই পরিবেশটাকেই বেছে নিচ্ছেন কিন্তু শিক্ষক শিক্ষার্থীকে তার শিক্ষাদানের জন্য।
তাই বলা হচ্ছে লার্নার্স আর নট প্যাসিভ অবজেক্টস, অর্থাৎ লার্নার যদি প্যাসিভ অবজেক্টস অর্থাৎ নিষ্ক্রিয় বস্তু হয় তাহলে শিক্ষক কাকে শেখাবেন? যদি শিক্ষার্থী সক্রিয় না হয় তাহলে শিক্ষক কাকে শেখাবেন? তাই অবশ্যই কিন্তু শিক্ষার্থী কিন্তু প্যাসিভ অবজেক্টস নয়। দে আর অ্যাক্টিভ অ্যান্ড ইনকুইজিটিভ পারসনস, তাই তারা সক্রিয় এবং অনুসন্ধিৎসু ব্যক্তি, অর্থাৎ কোনো কিছু জানার জন্য, কোনো কিছু অনুসন্ধান করার জন্য তাদের কিন্তু একটা আগ্রহ থাকে এবং তাই জন্য তারা সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ। অ্যাক্টিভ না হলে, জানার আগ্রহ না থাকলে কিন্তু কখনোই একজন শিক্ষক লার্নারকে শেখাতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু লার্নারকে অ্যাক্টিভ হতে হবে এবং ইনকুইজিটিভ পারসন হতে হবে। It is not that only the environment saves them, they too save the environment to a great extent. এটা শুধু এমন নয় যে এখানে পরিবেশ শুধু স্টুডেন্ট অর্থাৎ লার্নারকে আকৃতি দিচ্ছে, লার্নারকে গড়ে তুলছে, লার্নারও কিন্তু একটা পরিবেশ গড়ে তুলতে সাহায্য করছে। পরিবেশ গড়ে ওঠে মানুষকে নিয়ে, তাই অবশ্যই যখন একজন লার্নার সঠিক মানুষ হয়ে উঠছে এবং তার আচরণের পরিবর্তন ঘটছে এবং ইতিবাচক দিক তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতেও সাহায্য করছে। তাই অবশ্যই এখানে বলছে পরিবেশ যেমন ভালো হবে তার প্রভাব একজন লার্নারের ওপর পড়বে, তেমনই কিন্তু লার্নার যখন তার সঠিক আচরণ, তার ইতিবাচক দিকটা শিখবে, তখন কিন্তু সেখানে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে। They do not come to the school with a blank mind, but with the preconceived ideas. একজন লার্নার যে শুধু খালি মন নিয়ে স্কুলে আসে, যখন শিশুকালে আসে তখন শুধু যে খালি মন নিয়ে স্কুলে আসে তা কিন্তু নয়, একটা প্রিকনসিভড আইডিয়া অর্থাৎ একটা পূর্ব ধারণা নিয়ে আসে। এটা পূর্ব ধারণাটাকে আমরা বলতে পারি একটা শেখার ইচ্ছা, আমরা এটা শিখবো, এটা জানতে পারবো, এই যে একটা পূর্ব ধারণা। তাই আমরা এটাকে বলতে পারবো না যে শুধু ব্ল্যাঙ্ক মাইন্ড নিয়ে আসছে। অবশ্যই কিন্তু পূর্ব ধারণা নিয়ে একজন শিশু স্কুলে আসছে এবং শেখার ইচ্ছা নিয়ে আসছে, এটাই কিন্তু পূর্ব ধারণা। Their classroom experiences are interpreted in the context of these preconceived notions. তাদের শ্রেণীকক্ষের অভিজ্ঞতাগুলি এই প্রাক ধারণার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাখ্যা করে তারা। অর্থাৎ একজন শিশু যখন ছোটোবেলায় স্কুলে আসছে, সেটা প্রথমেই বললাম যে একটা পূর্ব ধারণা নিয়ে আসছে। পূর্ব ধারণাটা কি, আমরা এটা শিখবো, ওটা শিখবো। এবার যখন স্কুলে আসছে, তার যে অভিজ্ঞতা হচ্ছে, সে যেগুলো শিখছে সেগুলো এক একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে কিন্তু পূর্ব ধারণার সাথে মিলিয়ে নেয়। সে ভেবেছিল এটা শিখবে, যখন তাকে গাছ শেখানো হচ্ছে, গাছ দেখেছিল আগে এবং সেটাকে সে লেখার মাধ্যমে জানলো, কথার মাধ্যমে জানলো, তখন কিন্তু তার অভিজ্ঞতা এবং পূর্ব ধারণা মিলে যাচ্ছে। তার সেই পূর্ব ধারণার সাথে কিন্তু অভিজ্ঞতাকে ব্যাখ্যা করছে, এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে। Thus the prior experiences, beliefs and emotions affect the individual's perception and interpretation of events. This knowledge acquisition is a constructive or generative process, and each student's knowledge is personal and unique. এই যে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা, বিশ্বাস এবং আবেগ ব্যক্তির উপলব্ধি এবং ঘটনার ব্যাখ্যাকে কিন্তু প্রভাবিত করে। একজন শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা, বিশ্বাস এবং আবেগ, এই সমস্ত কিছু কিন্তু তার যে স্বতন্ত্র উপলব্ধি, স্বতন্ত্র ব্যক্তির উপলব্ধিকে কিন্তু প্রভাবিত করে। যখন কোনো শিশু বিদ্যালয়ে এসে শিখছে, ছোট থেকে শিখতে শিখতে তার যে অভিজ্ঞতা, তার যে পূর্ব ধারণা, সমস্ত কিছু মিলেমিশে কিন্তু একটা স্বতন্ত্র ব্যক্তি গড়ে তুলতে সাহায্য করছে, একটা স্বতন্ত্র ব্যক্তির তৈরি হওয়া ক্ষেত্রে কিন্তু প্রভাবিত করছে। এই স্বতন্ত্র ব্যক্তিত্ব তখনই গড়ে উঠবে যখন সেই লার্নার বা স্টুডেন্ট বা শিক্ষার্থী যাই বলি না কেন, তার নিজস্ব মতামত থাকবে, তার নিজস্ব ধারণা থাকবে, তার মাধ্যমে কিন্তু সে একটা ইন্ডিভিজুয়ালস পার্সন গড়ে উঠবে, একটা স্বতন্ত্র ব্যক্তি তৈরি হবে। আর এই স্বতন্ত্র ব্যক্তি হওয়ার জন্য সাহায্য করছে তার পূর্ব ধারণা এবং সে যা কিছু শিখছে তার অভিজ্ঞতা এবং তার আবেগ। শিক্ষার্থীর এই যে জ্ঞান অর্জনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু কনস্ট্রাকটিভ
এবং জেনারেটিভ। কনস্ট্রাকটিভ কারণ এটা কিন্তু একদিনে গড়ে ওঠে না, ধীরে ধীরে সৃষ্টি হয়, সেটাকে তৈরি করা হয়, তাই অবশ্যই কিন্তু এটা কনস্ট্রাকটিভ। এবং এটি কিন্তু একটা উৎপাদনশীল প্রক্রিয়া, যেহেতু বললাম এটা ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাই অবশ্যই কিন্তু এটা উৎপাদন করা হচ্ছে। তাই জ্ঞান অর্জন প্রক্রিয়াকে কিন্তু কনস্ট্রাকটিভ বা গঠনমূলক, জেনারেটিভ বা উৎপাদনশীল প্রক্রিয়া বলা হয়। এবং এটা প্রতিটি স্টুডেন্টের যে জ্ঞান, এটা কিন্তু তাদের পার্সোনাল অ্যান্ড ইউনিক, তাদের নিজস্ব এবং তাদের যে জ্ঞান সেটা কিন্তু অনন্য, ইউনিক। তাই অবশ্যই শিক্ষার্থীর জ্ঞান, প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদা নলেজ আছে, সমস্ত তার নিজস্ব দিক থেকে আলাদা আলাদা, তাই অবশ্যই আলাদা আলাদা স্টুডেন্টের যে জ্ঞান সেটা কিন্তু তাদের নিজস্ব এবং সেটা অনন্য। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও। আগের দুটো আলোচনা এই এন্ড স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।